মঞ্জিরা, এই মুহূর্তে আমরা উত্তরকন্যার ছবি লাইভে দেখাচ্ছি দর্শকদেরকে। 3 দিনের সফরে উত্তরবঙ্গে গেছেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম 3টে নাগাদ তিনি প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। দুর্যোগে ক্ষয়ক্ষতির পুনর্বাসন এবং পুনর্গঠনের অবস্থা বুঝে নিতে আজকের এই প্রশাসনিক বৈঠক। এর আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক আধিকারিক যারা আছেন, স্থানীয় জেলা প্রশাসনের আধিকারিক যারা আছেন, তাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে এসেছিলেন সময়ের মধ্যে কাজ করতে হবে। আজকে বোধহয় সেগুলোই রিভিউ করবেন, যাচাই করবেন যে ঠিকঠাক কাজ হয়েছে কিনা। অন্যদিকে এখান থেকেই অর্থাৎ উত্তরের 6 জেলাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ডুয়ার্স যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে চা বাগানে পরিষেবার সূচনা কর্মসূচি রয়েছে তার। বারংবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন, উত্তরবঙ্গে ছুটে যাচ্ছেন, প্রশাসনিক বৈঠক করছেন। এর আগেও দেখেছিলাম তিনি যে জায়গাগুলো দুর্যোগ হয়েছিল সেই জায়গাগুলোতে গেছিলেন। গোটা বিষয়টা বিজেপি দেখছে কিভাবে? ওইসব ভোট কেনার জন্য যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়েছে। 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে প্রায় 5.5 লাখ পদ খালি রয়েছে। শিক্ষাকে ডকে তুলে দিয়ে এখন ছাত্রছাত্রীদের বাস ফ্রি। ওই বাসে উঠবে কে? ওই বাসে তো তৃণমূলের লোকেরাই উঠবে, ওখান থেকেই আবার কাটমানি খাবে। ওই বাস আবার ভাড়া কাটাবে বিয়ে বাড়িতে। এ তো হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসছে। ক্রেজ বানাবে। আরে ক্রেশে কারা যায়? যাদের বাবা এবং মা দুজনে কাজ করে তারা বাচ্চাকে ক্রেজে রেখে যায়। এখানে তো বাবা মায়ের কোনো কাজই নেই। চা বাগানগুলো তো দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। চা সুন্দরীকে দেখতে যাচ্ছেন, আমাদের বঙ্গসুন্দরী। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং সাউথ 24 পরগনা, 23টা জেলার মধ্যে 22টা জেলা আজকে এখানে প্রেজেন্ট আছেন। আপনারা জানেন রিসেন্ট যে ঝড় ঝঞ্ঝা বন্যা যে ক্ষয়ক্ষতি হয়ে গেল এবং জল ছাড়ার ফলে একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে সিকিম এবং ভুটানের জল ছাড়ার ফলে উত্তরবঙ্গের যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মাটিগাড়া থেকে শুরু করে নকশালবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে। তেমনি দক্ষিণবঙ্গেও অনেকগুলো জায়গায়, এর মধ্যে মালদাও আছে, দক্ষিণবঙ্গেরও অনেক জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসেবে আমরা কথা দিয়ে গেছিলাম চাকরি দেবো, 5 লাখ টাকা করে দেবো, সেটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের বাকি ছিল সেটা হচ্ছে বিল্ডিং গ্র্যান্টসটা দেওয়ার কথা ছিল। রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ব্রিজের কাজ আপনারা জানেন, দুধিয়া ব্রিজ অলরেডি হয়ে গেছে এবং পাশে একটা পাকা ব্রিজও হচ্ছে মিরিকে। তাছাড়াও বাদবাকি যে সমস্ত কাজ, সে কাজগুলো চলছে। কৃষি জমি সমস্ত সার্ভে হচ্ছে। সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বিমাও পাবে, ইন্স্যুরেন্স পাবে। আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগে সামগ্রিকভাবে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো, সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে 14,794টি পরিবারকে মোট 161,33 লক্ষ টাকা প্রদান করছি। এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে এবং এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন। সুতরাং ডিএমরা এটাকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে। উত্তরবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দক্ষিণবঙ্গে অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির কথা ভেবে তাদের সকলের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে সীমাবদ্ধ নয়, তারা আন্তরিকতা ও সমবেদনার সঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধ। এবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিল রাজ্য। সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত 11,555টি এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত 3,239টি পরিবারের গৃহ পুনর্নির্মাণের জন্য প্রায় 161.33 কোটি টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে।
এটি শুধু টাকার অঙ্ক নয়, বাংলার জনগণের প্রতি রাজ্য সরকারের সামগ্রিক দায়বদ্ধতার অঙ্গীকার। 2 নম্বর হচ্ছে সময় মানে পাশে থাকার সময়। পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে, মানুষের সঙ্গে, মানুষের জন্য। এছাড়াও আপনারা জানেন যে বন্যা কবলিত 1,37,000 কৃষকদের মধ্যে ফসলের বীজ, সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হলো। এটার জন্য 10 কোটি টাকা খরচ হয়েছে। উদ্বোধন করে দিচ্ছি আমি। ডিএম এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ তারা সবাই উপস্থিত আছে। এছাড়াও বন্যা ও ধস কবলিত এটা দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারের 807 জন চাষিকে আর্থিক সহায়তা করা হলো, যেটা 47 লক্ষ টাকা। এছাড়াও আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স, শস্য বীমা আমরা বিনা পয়সায় করি, যেখানে কৃষকদের থেকে 1 পয়সা নেওয়া হয় না। এবং প্রতি বছর আমরা এছাড়াও কৃষকদের 10,000 টাকা করে দিই, মানে দুবারে দিই। এবং যার মাত্র 2-3 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। এর আগেও তাছাড়াও আজকে চা বাগানের চা মালিকদের যে এক সেকেন্ড আলাদা আলাদা করে দিয়েছে না, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে চা বাগান এলাকায় চা নির্মাণ ও শ্রমিকদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা 14টি স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন আজকে করলাম। মোট 95টা হচ্ছে, 19টা আগে হয়ে গেছে। ক্রেস যেটা চা এবং নির্মাণ আমি যখন বলবো তখন तो हम लोग का दीदी ने क्रेस हाउस बनवाए हैं, हम लोग के लिए बहुत सुख सुविधा है। এছাড়াও আমরা চা এবং নির্মাণ শ্রমিক পরিবারের মা ও শিশুদের সুবিধার্থে 95টা মোট ক্রেস করে দিচ্ছি, যেখানে বাচ্চাদের রেখে মায়েরা কাজ করতে যেতে পারবে। সেখানে 19টা আগে হয়ে গেছিল, আজকেও 15টা ক্রেসের আমরা শুভ উদ্বোধন করলাম। আজকেও 8টা জেলা জুড়ে উত্তরবঙ্গের 3,491টি পাট্টা বিতরণ করা হলো। মোট আপনারা জেনে রাখবেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা 2020 পর্যন্ত প্রায় 45 লক্ষ, 21-22 পর্যন্ত 46 লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম। এবছরেও আমরা, যদিও 4 বছর ধরে সব টাকা বন্ধ, গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও 100 দিনের কাজের এখনও চালু করা হয়নি। আমাদের কর্মশী প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন। গ্রামীণ রাস্তার কাজও বন্ধ 4 বছর ধরে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, সব টাকা ট্যাক্স একটাই, আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে। বাংলার আবাসন, বাংলার বাড়ি দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা গ্রামীণ আবাসন নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর ছিল। গ্রামীণ রাস্তাতেও 1 নম্বর ছিল, 100 দিনের কাজেও 1 নম্বর ছিল। হিংসার কোনো
ওষুধ নেই, ভাবছে বাংলাকে ভাতে মারো। ওরা জানে না বাংলার বুদ্ধি, বাংলার সবচেয়ে বড় জিনিস, আর বাংলার মানুষ, বাংলার মাটি অনেক কথা বলে, যা অনেকে চোখে দেখতে পারে না। আমরা আগে 45,70,000 গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম, এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও 12 লক্ষ যোগ্য পরিবারকে আমরা 14,400 কোটি টাকা দিয়েছি, এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও 16 লক্ষ পরিবারকে আরও তাদের অর্ধেক টাকা দেওয়া হবে, বাদ বাকিটা মেতে দেওয়া হবে। তাহলে কত হলো? 28 লক্ষ। আগে 46, এবার 28 গুণ করুন। 46 আর 2 48, 58, 68। এরপর হচ্ছে আজকে ধরুন 14,000 সামথিং, 15,000 ধরে নিন, তো 68 আর 15 কত হলো? 68 আর 10 78, আর 5 81। এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে 2,60,000 বাড়ি তৈরি করতে 2,500 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে 81, 83 হয়ে গেল। এবার চা সুন্দরী প্রকল্পে 25,000-এর বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে, এবং রানীগঞ্জের 29,000 পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তাছাড়াও নিজন্য, সুজন্য, নিজশ্রী এইসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেওয়া হয়েছে। তাছাড়াও আরবান ডিপার্টমেন্টের থেকেও প্রায় 6,000 বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। মোট যদি ধরেন তাহলে 1 কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কৃষি সহায়তা প্রদান। অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায়, সবজি ধ্বংস হয়ে যায়, এটাই তার অর্থ যোগায়, তার ফ্যামিলি চালায়। তাই ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি, শস্য বিমা। যে কোনো দুর্যোগ হলে, দুর্ভোগ হলে, বন্যা হলে, পোকা আক্রান্ত হলে, ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই। আমি আগেরবারও এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না, আমরা দেব। সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় 49,000 হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে, সংখ্যাটা কম নয়। এর মধ্যে 2,000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের চাষের জমিও ভূমিধস ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ফসল নষ্ট হয়েছে এমন 1,16,000 কৃষককে সর্ষে, গম, মসুর, ভুট্টা, খেসারি, আলু ইত্যাদির বীজ কিট আকারে দেয়া হলো, যার জন্য খরচ পড়ল 6,50,00,000 টাকা। সবজি নষ্ট হয়েছে এমন প্রায় 21,000 কৃষককে আজ বিভিন্ন মরশুমি সবজি যেমন কুমড়ো, ভেন্ডি, বেগুন, লঙ্কা, শস্য, টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হলো, তার খরচ হয়েছে 3,50,00,000 টাকা। এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমিধসের কারণে 212 হেক্টর জমি ফসল নষ্ট, ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,000-এর ওপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য কমলা লেবু, আদা, বড় এলাচ ইত্যাদির চারাও সরবরাহ করা হলো। এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না। শস্য বিমার আওতায় ধান আছে, আলু আছে, জুট আছে, ভুট্টা আছে, এরকম কিছু আছে। এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান, এখন 2-3 বার ধান হয়, পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের, সেটা অ্যাসেস করা হচ্ছে। ধান কাটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন। বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয়। এখনও পর্যন্ত
1,13,00,000 কৃষক 3,938 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। এবার আমি আসব এই যে বন্যা নিয়ে। কখনো সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে, জল ব্লক করে দিয়েছে, সব চলে আসছে জল হলেই দার্জিলিং, নয় কালিম্পং, নয় শিলিগুড়ি, নয় জলপাইগুড়ি, নয় মাটিগাড়া, নয় নকশালবাড়ি, পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে। একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে? এটা অপরাধ নয়, এটা সামাজিক অপরাধ নয়, এটা ক্রিমিনাল অফেন্স নয়। কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল? তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে, তিস্তাটাকে বাঁচাতে হবে এটা নিয়ে তো ভাবে না। এরপরে হচ্ছে আমাদের বাংলা, বিশেষ করে নদীমাতৃকার জায়গা, 43% এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয়, জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয়। উত্তরবঙ্গের তিস্তা, তোর্ষা, রায়ডাক, সংকোষের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবেশী দেশ ভুটান ও সিকিমে অবস্থিত। সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার সহ বিভিন্ন জেলায় বন্যা হয়। বনভূমি, কৃষিজমি ও চা বাগানও ধ্বংস হচ্ছে। কেন্দ্রীয় সরকার উদাসীন। আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি, তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা। আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, সব ভেসে যায়। পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, ঝাড়গ্রাম বলুন, মিদনাপুর পূর্ব বলুন, মিদনাপুর পশ্চিম বলুন, ডিবিসির ছাড়া জলে, পাঞ্চেতের ছাড়া জলে, মাইথানের ছাড়া জলে। আর এই যে গঙ্গা ভর্তি টুবু, কলকাতায় একদিনের জন্য 6 ঘন্টায় চিৎকার শুরু হয়ে গেল, 6 ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে আমরা। জলটা আপনি ফেলবেন কোথায়? একদিকে 300 মিলিগ্রাম বৃষ্টি, অন্যদিকে বিহার ইউপিতে যে বৃষ্টিটা হচ্ছে, বাংলাটা হচ্ছে নৌকার মতো। উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে। গঙ্গা তো একটাই, গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে, কিন্তু অরিজিনাল তো গঙ্গা। উত্তরপ্রদেশের বৃষ্টির জলও চলে আসছে গঙ্গা দিয়ে, ফরাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে। বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে। বিহারেও অনেক সময় কমপ্লেন করেছে, তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কার ড্রেজিং হয় না বলে তাদেরও প্রবলেম হয়। সুতরাং ম্যান মেড ফ্লাড, যেটা আমি আপনাদের 2009 সাল থেকে বলছি, কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম। কথাটা আমি তখন বলেছিলাম, তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে। তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে, কি হবে, ইঞ্জিন তো চলছে না। আমি বললাম মোটা মোটা দড়ি জোগাড় করো, ক্রেন জোগাড় করো, করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো। তারপরে টেনে টেনে নিয়ে এসেছিল। তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যান মেড ফ্লাড। তখন থেকেই কথাটা আমার মাথায় ঢুকেছে, এটা পরিকল্পিত বন্যা। কেন ডিবিসি ড্রেজিং হবে না? তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ, তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য। আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না। পুরুলিয়া, বাঁকুড়ায় পানীয় জলের প্রবলেম হয়, জল দাও না। আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের উপর ছেড়ে দাও, আমাদের লোকেরা বিপদে পড়ে। মাইথন ড্রেজিং হয় না, ডিবিসি হয় না, পাঞ্চেত হয় না, ফরাক্কা হয় না। আর প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে। আর এদের নেতাদের বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, মিথ্যে ফেক নিউজ, মিথ্যে ভিডিও, মিথ্যে তথ্য, এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরকার টোটাল জড়িত। তারা একটা করে এমপিদের, এমএলএদের চিঠি দিয়ে দেয়, দিয়ে আরও মিথ্যেটাকে মির্জাফররা আরও বেশি করে কুৎসিত ভাষায় কথা বলে, এবং ইলেকশন আসলে এই চালাকিটা বেশি করে করে। অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল, কেউ এসছে, কেউ কথা বলেছে, একটাও 1 পয়সাও দিয়েছে? কিচ্ছু দেয়নি।
মনে রাখবেন, দেয় তো এরা নাই, আগে আমি বলিনি, ওটায় আসছি আমি। তার আগে আজকে যে চা পাট্টা দেওয়া হলো 8টা জেলা জুড়ে 3491টি, উত্তরবঙ্গে পাট্টা পেলেন জলপাইগুড়ির 1467টি, আলিপুরদুয়ারের 825টি, দার্জিলিংয়ের 529টি, কালিম্পংয়ের 32টি, কোচবিহারের 138টি, মালদার 435টি, উত্তর দিনাজপুরের 81টি, দক্ষিণ দিনাজপুরের 14 পরিবার। আমাদের সরকার আসার পর থেকে আমরা 6,56,000-এর বেশি পাট্টা দিয়েছি। এর মধ্যে 3,17,000-এর বেশি গৃহ পাট্টা, 1,93,000-এর বেশি কৃষি পাট্টা, 49,000-এর বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা, 39,000টি গার্ডেনে পাট্টাও দেওয়া হয়েছে। এবং 2023 সালের অক্টোবর মাসে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তার আচমকা জল বেড়ে যাওয়ায় মাল ব্লকের বাগড়াকাটা গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তির টোটোগাঁও গ্রামের 98টি পরিবারের বাসস্থান ও চাষির জমি বন্যায় ভেসে যায়। আমরা সেই 98টি পরিবারকেও বিকল্প জায়গায় আমরা পাট্টা দিয়েছি। অন্য কিছু ছেড়ে দিন, কেন্দ্র নির্বাচনের আগে চা বাগান খোলার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ পর্যন্ত কিছু করেনি। আমার ইলেকশন আসলে একই কথা বলবে, আর আপনারা লিখেও যাবেন। আর এখন তো টাকা দিয়ে প্রচুর ইউটিউব তৈরি করেছে, যাদের নিজস্ব আইডেন্টিটি কার্ড নেই, অন্য লোককে গিয়ে আইডেন্টিটি জিজ্ঞেস করেন। আর কয়েকটা বিজেপির টাকায় চলে দালাল গদি মিডিয়া। আমরা বন্ধ চা বাগান 24টা খুলেছি, এতে 22,000 শ্রমিক উপকৃত হয়েছে। এর আগেও 59টা চা বাগান খোলা হয়েছে। চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে, আপনারা জানেন। এছাড়াও বিনামূল্যে রেশন, ভালো করে শুনুন, জল, বিদ্যুৎ, চিকিৎসার বন্দোবস্ত করা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল, চা শ্রমিকদের বাড়ি চা সুন্দরী, পাট্টা সবই দেয়া হয়। এছাড়াও 10টি বাস আমরা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে এসে যাবে। সেই বাসগুলো চা বাগানের বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে, ওরা জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যায়। অনেক সময় জন্তু জানোয়ারদের অত্যাচারে তারা হয়তো, অত্যাচার বলবো না, তাদের আক্রমণে হয়তো অঘটন ঘটে যায়। সেই জন্য তাদের নিরাপত্তার জন্য ভেবে 10টি স্পেশাল বাস তৈরি করতে দেওয়া হয়েছে। এটা কয়েকদিনের মধ্যেই এসে যাবে। এসে গেলে আমি আজকেই আগামী অ্যানাউন্স করে দিলাম, কয়েকদিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে চা বাগানের বাচ্চাদের জন্য। এবার আপনাদের বলি, আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য। রিচার এত ভালো পারফরমেন্সের জন্য। মাত্র 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। 2 হচ্ছে, আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি, ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে, প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি, আমরা মদন মোহন মন্দিরের
কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরের, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের, এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকেও তুমি আছো, অংশুমান আছো, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান বিশ্ব আছে, সঞ্জীব টিবরেওয়াল আছে, অনেক থাপা মিরিকের থেকে দার্জিলিং থেকে আছে, দেন আমি যতটা মনে করতে পারছি, তারপরে গৌতম দেব আছে মেয়র, এছাড়াও দুগার আছে এসজেডি এর চেয়ারম্যান হিসেবে। যতগুলো মনে আছে তাই আমি বলেই দিলাম। তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে, ডিএম দার্জিলিং, ডিএম এসপি ওই জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি, এছাড়াও হর্ষবর্ধন নিউটিয়া, সত্যম রায়চৌধুরী, রুদ্র চ্যাটার্জি যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে, দেবাঞ্জন মণ্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে। এছাড়াও আমি গৌতম দেব, অনিক থাপা, সঞ্জীব টিবরেওয়াল, দিলীপ দুগার এবং বিনয় চন্দ্র বর্মন, একজন আদিবাসী রুমা রেশমি একতা, সাংবাদিকদের থেকে অংশুমান, শ্রী অমিত রায়, এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য, সেক্রেটারি শিবযজ্ঞ মন্দির কুচবিহার, সেক্রেটারি মহাকাল টেম্পল দার্জিলিং, সেক্রেটারি মদন মোহন টেম্পল কুচবিহার, সেক্রেটারি জল্পেশ শিব মন্দির জলপাইগুড়ি। ডিএমএসপিরা তো থাকবেই। এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করেছি। এই জমিও তাদের দিয়ে দেওয়া হবে। জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি, মানে পয়সা নিচ্ছি না, ফ্রিতে দিচ্ছি। জমি সিলেকশনও হয়ে গেছে এবং এখন যেটা কাজ, ট্রাস্ট তাদের কাজ শুরু করবে এবং হিটকো এটার কনভেনার থাকছে আর চেয়ারম্যান এই কমিটির সিএস থাকছেন। সুতরাং আমরা বলি না শুধু, আমরা কাজটা শুরুও করে দিই। প্রসেস হতে যা টাইম লাগবে। 2 হচ্ছে দুর্গা মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, আপনারা জানেন দুর্গা অঙ্গন প্রসেস শুরু হয়ে গেছে, জগন্নাথ ধাম হয়ে গেছে। এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি। সেই জমিটা যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি, তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে, আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে, সেটা দেখে কনভেনশন সেন্টারের জমিটাও আমরা করে দেব। এটা আমার বলার ছিল। আপনাদের যদি এবার কারো কিছু জিজ্ঞেস করার থাকে এই সব সম্পর্কিত, মানে যেটা আমার পক্ষে এম্বারাসিং হবে না, কারণ এখানে আমার সাথে চিফ সেক্রেটারি বা অন্যান্য অফিসাররাও আছে, আপনারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন করতে পারেন। এবং সেখানে যদি জেলাগুলো যারা আছেন, আমি জলপাইগুড়ি জেলার ডিএমকে, এসপিকে বা যারা প্রত্যেকে ওখানে উপস্থিত আছেন, এমএলএ এমপিরা, জেলা পরিষদ, আমি আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে, মিরিক থেকে শুরু করে, সাউথ বেঙ্গলেরও যেসব জেলাগুলো আছে সব ডিএমএসপিদের অনুরোধ করব, আপনারা অনেকে নতুন দায়িত্বও নিয়েছেন, আমরা যে প্রোগ্রামগুলো অ্যানাউন্স করলাম এগুলো আপনারা ওদের হাতে দিয়ে দিন, কারণ এটা দেবার জন্যই আমার এখানে আসা। আমি এই নিয়ে 3 বার এলাম, কারণ আমাদের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আজকে সেগুলো করা হলো। আপনারা দয়া করে দিয়ে দিন, এগুলো নিয়ে আপনারা এসআইআর এর কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে, আমি পঞ্চায়েত দপ্তর, পিডব্লিউডি দপ্তর, ডিজাস্টার দপ্তর, ফায়ার ব্রিগেড দপ্তর, অ্যাভিয়েশন দপ্তর, ডিএমএসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন। আর যাদের কিচ্ছু নেই মানে কি হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন
আমার পাড়া আমার সমাধান, সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তারা সবাই আমাদের দেশের নাগরিক, জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয়। সবাই ভালো থাকুন। চিন্তা